ঘুরিয়ে নিয়ে আসছি, ঘুরিয়ে এনে এখন এখানে এই যে সার্কিট ব্রেকার ওখানে নিয়ে আসছি। প্রিন্সিপাল অফ আর্ক এক্সটেনশন তারপরে আরো চলবে। তো এইটা আগের ক্লাসে আমি এইগুলি প্রিন্সিপাল গুলি ব্যাখ্যা করেছি। যে তো আমার মনে হয় যে এই জিনিসগুলি মোর থিওরিটিক্যাল, তো সেজন্য একটু ছবি টবি না দেখলে এই জিনিসগুলি তো ওই দিন আমি বুঝিয়েছি। তো আজকে মানে আমি জাস্ট ধারাবাহিকতা বোঝার জন্য যে এই পর্যন্ত ওখানে বোঝানো হয়েছিল। আজকে আরো কয়েকটা ডেফিনেশন জেনে তারপর আমরা চলে যাব আমাদের কিছু ফিগারে। এখানে যদি দেখি ডেফিনেশন একটা হচ্ছে আর্ক ভোল্টেজ। আর্ক ভোল্টেজটার ডেফিনেশন হচ্ছে যে যখন একটা সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট এটা যখন খুলে যায়, ওই সময় খোলার যখন চেষ্টা করে তখনই আর্ক শুরু হয় আর কি। এখানে ইংলিশে তো লেখাই আছে, দেখো ওই পরের কথাটা আগে বলি। অ্যাজ সুন অ্যাজ দ্য কন্ট্যাক্ট, সমস্যা। ওকে ওকে, এখানে একটা as soon as the contact of the circuit breaker separates, অর্থাৎ সার্কিট ব্রেকারের এটা অন অবস্থা থেকে অফ করার চেষ্টা করতেছি, এই অফ করার চেষ্টা করলেই an arc is formed, ওই সময় কিন্তু আর্ক তৈরি হয়। আমি একটু ছবি টবি দেখাবো আর কি। সো তোমাদের এইটা নিয়ে চিন্তার কিছু নাই যে এটা কথা শুনে বুঝতে পারছো না, যে এখানে ছবিগুলি দেখাচ্ছি। ধরো একটা সার্কিট ব্রেকারকে একটা সুইচের মতো করে চিন্তা করলাম, জাস্ট এই সার্কিট ব্রেকারকে এইভাবে চিন্তা করলাম যে এইখান থেকে একটা কন্ট্যাক্ট হচ্ছে এভাবে খুলে যাচ্ছে, এই এই খুলে যাচ্ছে দেখো। তো এটা যদি লেগে যায় তখন হচ্ছে সার্কিট ব্রেকারটা, এই যে লাগা অবস্থায় সার্কিট ব্রেকারটা ওয়ান আছে, এখন এই সার্কিট ব্রেকারটা অফ হচ্ছে। তো সার্কিট ব্রেকারটা অফ করতে গেলে বলছে as soon as the contact of the circuit breaker separate, মানে এটা যখন ওইদিকে চলে যাওয়া শুরু করে an arc is formed, তখনই এখানে একটা আর্ক তৈরি হয়। তোমাদের একটু মনে রাখতে হবে যে এটার মধ্যে দিয়ে কিন্তু যে সার্কিট ব্রেকারের কথা আমরা বলছি এবং স্টাডি করতেছি সব পাওয়ার সিস্টেমের সার্কিট ব্রেকার, এবং সাম থাউজেন্ড অ্যাম্পিয়ার্স এটার মধ্যে দিয়ে ফ্লো করতেছে। তাইলে অবস্থাটা বুঝো কি, নর্মাল বাসায় যে সুইচ আছে যেখান দিয়ে 1 অ্যাম্পিয়ারের কম কারেন্ট যায়, সেই সুইচটা খুলে ফেললে ওখানে আর্ক হয়। তোমরা যদি ওই সুইচের সাইড দিয়ে একটু করে তাকাও, ওখানে দেখবে যে আগুন জ্বলে উঠলো, কিন্তু সেটা খুবই সামান্য থাকে, সেটা খুব হ্যাজার্ডাস কিছু না, এবং সেখান থেকে সাধারণত আগুন টাগুন লাগে না। কিন্তু ইভেন বাসায় এই কারেন্ট বেড়ে যদি 10 অ্যাম্পিয়ার হয় তখন কিন্তু সুইচটাকে মজবুত হতে হয়, এবং যদি 100 অ্যাম্পিয়ার হয় তখন তো সেটা বললাম যে শুধু সার্কিট ব্রেকার হলে হবে না, মোল্ডেড কেজ হতে হবে, যাতে ওই স্পার্ক ভিতর থেকে বাইরে বেরিয়ে না আসে। জিনিসগুলি বোঝা যাচ্ছে কিনা? যখন এরকম 1000 অ্যাম্পিয়ার হবে তখন এইটা যখন খোলা শুরু করে তখন ওখান থেকে আর শুরু হয় এবং সেটা অনেক বেশি সিরিয়াস হয়। তাহলে ওই অবস্থায় it is the voltage that appear across the contact of the circuit breaker during the arcing period, it is called the arc voltage. ক্লিয়ার হলো কিনা? অর্থাৎ এটা যখন খুলে যাচ্ছে, খুলে যাওয়া অবস্থায় যখন আর্কিং শুরু হলো তখন এই কন্ট্যাক্টের দুই দিকে যে ভোল্টেজ সেটাই হচ্ছে আর্ক ভোল্টেজ। দেখি তোমাদের বুদ্ধিটা যাচাই করি, কন্ট্যাক্ট অবস্থায় ভোল্টেজ কত ছিল? আর্ক শুরু হওয়ার আগে কন্ট্যাক্ট অবস্থায় ভোল্টেজ কত ছিল? অন অবস্থায় ভোল্টেজ কত ছিল? 0 ভোল্ট। হ্যাঁ 0 ছিল, এই তো। মাথা তো খুবই পরিষ্কার, মানে ভেরি গুড। যে তাহলে দেখো এটা 0 ছিল, তার মানে আর্কিং প্রসেসের সাথে সাথে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, বিকজ এখানে আসলে যখন কন্ট্যাক্টে লেগেছিল তখন এটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করতেছিল, হিউজ কারেন্ট। আর এখন হচ্ছে গিয়ে ইনসুলেটর বা বাতাস অথবা অন্য যে মিডিয়া আছে সেটার ইম্পিডেন্স বা রোধটা এসে ওখানে লেগেছে, আর যখন একটা হাই রোধ হয় তখন তার একটু ভোল্টেজও হাই হয়, ওই হচ্ছে কনসেপ্ট। তাহলে ওই আর্ক ভোল্টেজটা
আমরা এটা ডিফাইন করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে এটা কিভাবে হয়। এরপরে ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, সেটা হচ্ছে its value is low except for the period that the fault current is at or near zero current point. এখন যদি এটা এসি সিস্টেম হয় তাহলে ওখানে আমি যে ফল্ট কারেন্ট পাবো সেই ফল্ট কারেন্টও কিন্তু সাইনোসয়েডালি বাড়তে কমতে থাকবে। অবশ্যই আমরা হয়তো চিন্তা করছি আরএমএস ভ্যালুটা, যে আরএমএস ভ্যালুটা কি হচ্ছে, ক্রমশ লাইনের আরএমএস ভ্যালুটা কমে যাচ্ছে, বিকজ ধীরে ধীরে তো সেটা জিরো হয়ে যেতে হবে। কিন্তু আমরা এই যে জিরোর কথা বলছি, দিস জিরো ইজ নট দা আরএমএস জিরো। এটা হচ্ছে যে ও আরএমএস জিরো হওয়ার আগে যতক্ষণ পর্যন্ত তার যে সুইচ চলছে, মানে ওই পুরাটা শেষ হতে কিন্তু কয়েকটা সে সাইকেল শেষ করে ফেলবে। এর মধ্যে যখন এই যে জিরো হচ্ছে বা এই জিরো হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ থেকে জিরো ক্রসিং, এটা হচ্ছে নেগেটিভ থেকে জিরো ক্রসিং। সো এই জিরোর কথা বলা হচ্ছে, বলছে ইট দিস ভ্যালু ইজ লো, দ্যাট ইজ এই আর্ক ভোল্টেজটা ইউজুয়ালি কমই থাকে এক্সেপ্ট দ্য পিরিয়ড দ্য ফল্ট কারেন্ট ইজ অ্যাট অর নিয়ার জিরো কারেন্ট পয়েন্ট। মানে ফল্ট কারেন্ট এই যে এই সব জায়গার কাছাকাছি, হ্যাঁ, এটাই বোঝানো হচ্ছে যে এটা কিন্তু অবশ্যই ফল্ট কারেন্ট জিরো মানে আরএমএস কারেন্ট জিরো, সেটার কথা আমরা বলছি না। এটা তো ফাইনালি জিরো হয়ে যাবে যখন পুরোপুরি ওপেন হয়ে যাবে। ওকে, সেটার কথা আমরা বলতেছি না, এটা হচ্ছে ওইটার কথা বলছি। At current zero, the arc voltage rises rapidly to peak value. At this peak voltage tends to maintain the current flow in the former arc. তার মানে যখন ওখানে জিরো ক্রস এর কাছাকাছি যাবে কে, আমার ওই ওখানকার কারেন্ট আর কি, আমরা যেটাকে যেই কারেন্টটাকে অর্থাৎ অফ করতে চাচ্ছি, হ্যাঁ, এক্সটিংশন আর কি করতে চাচ্ছি, ওই কারেন্টটা যখন জিরো ক্রস করা শুরু করবে সেই সময় আবার এই আর্ক ভোল্টেজ বাড়তে বাড়তে অনেক জিরো হয়ে যাবে। আরো পরিষ্কার ফিগার দেখাবো, সো একটু ধৈর্য ধরতে হবে। ওকে, এরপর আসছে যে ওই যে ব্যাখ্যাটাই, যে এখানে দেখো ওই যে পিরিয়ডের আগে যে স্টার দেওয়া আছে, যে পিরিয়ড দ্যাট দ্য কারেন্ট ইজ, কেন এরকম হলো? এটা সবসময় এটা হবে না, সবসময় এটা হবে না। আর বিশেষ করে নিজেরা যদি ল্যাবে বা সিমুলেট করে করতে যাও তাহলে এই ব্যাপারে সাবধান হওয়া দরকার। The power system contains an appreciable amount of inductance. At the instant of current zero point, the fault current lags behind the arc voltage by 90 degree. Obviously, the arc voltage must have a peak value at this point. তার মানে হচ্ছে সিস্টেমে ইন্ডাক্টর থাকায় ওই তোমার যখন ওইটা জিরো ক্রস হবে, জিরো ক্রস মানে হচ্ছে কারেন্ট মিনিমাম, তখন আমার ভোল্টেজ ম্যাক্সিমাম হবে, বিকজ ভোল্টেজ ম্যাক্সিমাম এর কারেন্ট মিনিমামের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি আসে। যারা এটা বুঝো নাই ফিগার থেকে বুঝিয়ে দিব, ফিগার থেকে বুঝিয়ে দিতে, কিন্তু একটু বলে রাখি যে তুমি যদি এখন কম্পিউটার নিয়ে বসো, যে একটা নেটওয়ার্ক করবা, টেস্ট নেটওয়ার্ক, সেটা হচ্ছে পিএসপাইস বা অন্য কিছু দিয়ে করবা, বা অন্য কোনো সার্কিট সিমুলেশন সফটওয়্যার দিয়ে করবা, তাহলে সেখানে যদি তুমি রেজিস্ট্যান্স দিয়ে নেটওয়ার্ক গড়ে তোলো, এটা কিন্তু দেখবে না কখনো, এটা কখনোই ঘটবে না, এটা ঘটবে না। এবং ল্যাবেও যদি তুমি হার্ডওয়্যার দিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাও, সেটাও হবে না। মানে ব্রেকার খুলে দিলা, এটা হবে না। ওই সিস্টেমে পর্যাপ্ত পরিমাণে ইন্ডাকট্যান্স রাখতে হবে, অর্থাৎ যেহেতু ট্রান্সমিশন লাইনের মূল ইম্পিডেন্স হচ্ছে ইন্ডাকট্যান্স, ব্যাংক বসালে সেখানে ক্যাপাসিট্যান্স থাকে আর রেজিস্ট্যান্স একটু কমই থাকে, বিকজ রেজিস্ট্যান্স থাকলে সিস্টেমে লাইনের লস বাড়ে, সেই জন্য ওটাকে কমিয়ে রাখা হয়। রেজিস্ট্যান্স কমিয়ে রাখার টেকনিক হচ্ছে যে তারটাকে একটুখানি মোটা করা হয় আর কি, যতটুকু হলে চলতো তার চেয়ে একটু মোটা করা হয় যাতে লস কমে আসে। এই এরপরের ডেফিনেশন হচ্ছে যে রিস্ট্রাইকিং ভোল্টেজ। রিস্ট্রাইকিং ভোল্টেজ, ইট ইজ দ্য ট্রানজিয়েন্ট ভোল্টেজ দ্যাট অ্যাপিয়ার অ্যাক্রস দ্য কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্টের অ্যাক্রসে যেটা আসতেছে অ্যাট অর নিয়ার জিরো ডিউরিং দ্য আর্কিং পিরিয়ড। মনে রাখতে হবে এই কারেন্ট জিরো ক্রস করছে সেটার কথা কিন্তু আমরা বলতেছি, ওই সময় ওখানে যে ভোল্টেজ পাই ওইটা হচ্ছে the restracking voltage. At current zero, a high frequency transient voltage appeared across the contact and is caused by the rapid distribution of energy between the magnetic and electric field associated with the plant and transmission line of the system. This transient voltage is known as restracking voltage. এই ছবি দেখলে সবকিছু ক্লিয়ার হবে। আমি ওখানে এঁকে দেওয়ার চেষ্টা করছিলাম, তবুও এখানে বলি। তো এখানে দেখো আমরা ওই জিনিসটা আবার আরেকবার আঁকার প্রয়োজন আছে কিনা, আঁকি দুটো একসাথে দেখো। তাহলে এখানে সে
আমরা এইভাবে চিন্তা করলাম যে দুটার মধ্যে একটা সংযোগ দেওয়া ছিল, মানে এটা একটা কন্ডাক্টরের এক সাইড, এটা একটা, দুটো কন্ডাক্টর এইভাবে হয়তো কানেক্ট ছিল, এইভাবে হয়তো চলে যাচ্ছে, এর মধ্যে দিয়ে ধরো 1000 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, সেই 1000 অ্যাম্পিয়ার মানে হচ্ছে আরএমএস ভ্যালু, সেটা কমতে কমতে জিরো হয়ে যাবে, কিন্তু ও যে কমতেছে ওই অবস্থায় সে কিন্তু সাইনোসয়েডাল সুইপটা সে করবে। সাইনোসয়েডাল সুইপটা করলে আমরা ধরে নিচ্ছি যে সেই যে কারেন্টের সুইপটা সেটা হচ্ছে যে এইটা, এইটা, এই যে এই লাইনটা হচ্ছে সেই কারেন্টের সুইপ। তো সো সেটা এইভাবে যেতে যেতে যখন সে টাইমে জিরো ক্রস করতে যাচ্ছে, ওই অবস্থায় ওর সাথে অ্যাসোসিয়েটেড ভোল্টেজ বা সিস্টেম ভোল্টেজ এইটা দেখা যাবে যে ও তার পিকে চলে আসছে। এখন এই পিক আর এই যে জিরো ক্রস করছে দুটো একই টাইমে আছে, এর মানে হচ্ছে যে ও যখন জিরোতে ছিল তখন এই কারেন্টটা তোমার হচ্ছে ম্যাক্সিমাম ছিল। সোজা কথা বললে এইটার জিরোর সাথে এইটার জিরোর মধ্যে 90 ডিগ্রি ডিফারেন্স, অথবা এইটার পিকের সাথে এইটার পিকের 90 ডিগ্রি ডিফারেন্স, দ্যাট ইজ দা পয়েন্ট, যেটাকে আমরা ওই যে 90 ডিগ্রি দিয়ে বুঝাইছি। এবং এটা কেন হলো এরকম, এরকম হলো যে যদিও এখানে একটা কন্ট্যাক্ট দেখিয়েছি, কিন্তু এই কন্ডাক্টর যে কারেন্ট সিস্টেমে থেকে নিয়ে আসতেছে, সে এখানে ধরো জেনারেটর আছে, তারপরে হয়তো ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের পরে এই কন্ডাক্টরটা চলে আসছে, তারপরে এই দিক দিয়ে হচ্ছে যে হয়তো মোটর লোড আছে, মোটর, এবং ধরো ব্যাক করছে, তাহলে এইখানে একটা তোমার জেনারেটরের ইন্ডাক্টেন্স, এখানে ট্রান্সফরমারের ইন্ডাক্টেন্স, এখানে মোটরের ইন্ডাক্টেন্স, সবকিছু মিলায় এই লাইনের সাথে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স এত কম যে মোটামুটি লাইনের কারেন্ট ভোল্টেজ এরকমই হবে। ওকে, তো এই কারণে কিন্তু এইখানে যে ওই ঘটনাটা এখানে এখানে কিন্তু সে ভোল্টেজটা কিন্তু কম ছিল, এটা ওটা কিন্তু তোমার ওই আর্ক ভোল্টেজ সেটা এই যে বাড়ছে, বাড়তে বাড়তে এখানে চূড়ান্ত অবস্থায় গেছে। তো এগুলি ভিজুয়ালাইজ না করতে পারলে তো মুশকিল, মানে যদি আহ এটা ইন্টার রিলেশনটা খুঁজে না পাও যে ঘটনা কি, হ্যাঁ, তো সেজন্য এটা একটু মুশকিল, ওটা একটু ওখানে বোঝার আছে। আর ওটাকে আমরা যদি আহ, এমন হয় যে রেজিস্ট্যান্স বেশি ইন্ডাক্টেন্স কম, তাহলে কিন্তু 90 ডিগ্রি না হয়ে এটার মধ্যে একটু গ্যাপ চলে আসবে, মানে অ্যাঙ্গেল কমে যাবে ওটা হচ্ছে। আর এটা 90 ডিগ্রি হচ্ছে কনসেপচুয়ালি, এটা অনেকে এখানে বিতর্ক করবে, এটা আসলে 90 ডিগ্রি না, এটা হলো 270 ডিগ্রি, তাও ঠিক। হ্যাঁ, কোন ভাবে তুমি চিন্তা করতেছো সেটা, কারণ এই যে দেখো এই পিক হচ্ছে নেগেটিভ, এই পিক হচ্ছে পজিটিভ, তুমি যদি দুটো পজিটিভ পিক চিন্তা করতেছো অনেক ভাবেই এটা বলা যায়, কিন্তু 90 ডিগ্রি আর 270 ডিগ্রি একই জিনিস, কার কে আগে কে পেছনে এটা হলো ব্যাপার, কারেন্টকে ভোল্টেজ ল্যাগ করছে নাকি ভোল্টেজকে কারেন্ট ল্যাগ করছে, উল্টিয়ে বললেই তুমি ওই দেখবে যে 90 ডিগ্রি 270 ডিগ্রি হয়ে যায়। পয়েন্ট একই, মানে একই 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 লোকেশন বুঝায় সে এইটা। এরপরে ওই ডেফিনেশন গুলি জানার পরে আমরা এখন শুরু করলাম যে আমরা সার্কিট ব্রেকারের ক্লাসগুলি তো সব আগে দেখিয়ে আসছি, নাহলে এখানে ক্লাস ছিল, অনেক ক্লাস আছে, সেগুলি আবার এখন আলাপ করে কি করব, কারণ ইন্ট্রোডাক্টরি সেকেন্ড ক্লাস থেকে অনেকগুলি, ফার্স্ট ক্লাসে কিছু ক্লাস দেখেছি, সেকেন্ড ক্লাসে সার্কিট ব্রেকারের কত প্রকার হয় তোমাদের নিশ্চয়ই এগুলি মনে আছে, ওয়েল সার্কিট ব্রেকার, তারপরে ইয়ার সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম, SF6, তারপর সেগুলির ফাংশন অনুযায়ী সেগুলির তোমার কোথায় বসিয়েছে, ইনডোরে না আউটডোরে, সেগুলির মধ্যে আর আমরা যাব না। হ্যাঁ, আমি ওই লেকচারটাও দিয়ে দিব অবশ্যই, এই ক্লাস তো এখন তৈরি হলো, গুগল ক্লাসরুম বা কোনো এক জায়গায় ওটা দিয়ে দিব, তো ওই যতটুকু পড়ানো হয়েছে। আর এটা হচ্ছে আমরা ব্রেকারের ক্লাসিফিকেশন যে শুরু করছি, মানে ডিটেল, এই ডিটেলটা হচ্ছে থাকবে তোমার মডিউল 2 হিসাবে, ওইটা ইন্ট্রোডাকশনটা ওটা দিয়ে দেবো। তো এখানে একটু মেকানিজমটা দেখো যে আমরা শুরু করেছি ওয়েল সার্কিট ব্রেকারের বিভিন্ন বিষয়, এবং অবশ্যই এর মধ্যে যত ক্লাসগুলি আছে নিশ্চয়ই বাল্ক অয়েল আছে, তারপরে তোমার মিনিমাম অয়েল, ওগুলি তো মনে আছে নিশ্চয়ই, বলে যাওয়ার কথা না এত অল্প সময়, সেইগুলি পড়ছি। এখানে আমরা জেনারেল অয়েল সার্কিট ব্রেকার দেখতেছি। তাহলে এখানে দেখো ওই যে একটু আগে যেটা আঁকছিলাম সেইটাই, মানে এই যে কন্ডাক্টরের একটা পার্ট, এখানে কন্ডাক্টরের আর একটা পার্ট, এবং অবশ্যই একটা কন্টাক্ট, এই
কন্ডাক্টর থেকে এই কন্ডাক্টরে সংযোগ হয়, অর্থাৎ অন অবস্থায় সেটা এটার সাথে লেগে থাকে, আর অফ অবস্থায় সেটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তো যখন সরিয়ে নেওয়া হয় তখন এই আর্কটা তৈরি হয়। এটা কিন্তু সর্ট অফ আমরা টপ ভিউ দেখছি, আমি এতক্ষণ আঁকতেছিলাম এইভাবে। এই জন্য ভিউটা যে চেঞ্জ হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করো। আমি এতক্ষণ আঁকতেছিলাম এইভাবে, এইভাবে না, এইভাবে আঁকতেছিলাম অনেকটা সাইড থেকে, এইভাবে আঁকতেছিলাম। হ্যাঁ, এই এই খুলে যাচ্ছে। তো এটা উপর থেকে দেখো, উপর থেকে দেখলে এই যে এই জায়গার মধ্যে একটা এই দেখা যাবে, সেটাই আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আর্কটা। আর্কটা আর ওইটার মধ্যে যে বাবল অফ ওয়েল ভ্যাপার, বাবল অফ ওয়েল ভ্যাপার বলতে এই যে মোটামুটি যে সাদা জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটা বোঝাচ্ছে। আর বাইরে এই বাবলের বাইরে যে পুরা জিনিসটা তোমার রাখা আছে হচ্ছে তেলের মধ্যে, এটাকে আমরা বলতেছি যে অবশ্যই এখানে একটা ট্যাঙ্কি লাগবে। ট্যাঙ্কি লাগবে, ট্যাঙ্কি মানে হচ্ছে কি, মানে সার্কিট ব্রেকারটাই একটা ট্যাঙ্কি। এটা হচ্ছে তোমার ওই যে আউটডোরে যেগুলি দেখাইছিলাম ওগুলির মধ্যে কিন্তু অনেকগুলি ওয়েল সার্কিট ব্রেকার, ওখানে সিটিও ছিল, পিটিও ছিল। মনে রাখতে হবে যে ওই আউটডোরে যে আমরা সিটি পিটি যাই রাখি এবং হচ্ছে ব্রেকার রাখি, যাই রাখি, এগুলি ইনসুলেশনের জন্য ওয়েল ব্যবহার করলে তার একটা ট্যাঙ্ক লাগবে। এর চেয়ে তো সহজ কথা আর কিছু নাই। আমি ট্রান্সফরমারে যদি ইনসুলেশন হিসেবে অয়েল ইউজ করি, অয়েল যেহেতু একটা লিকুইড সেখানে আমার একটা ট্যাঙ্কি লাগবে, তবে ট্রান্সফরমারের ট্যাঙ্কিটা অনেক বড়। আর যদি আমি সিটির জন্য পিটির জন্য যদি আমি বাইরে এটা আমি রাখি, তাহলে সেখানে আমার হচ্ছে ইনসুলেশনের জন্য আমার ট্যাঙ্কি লাগবে, এবং সার্কিট ব্রেকারের জন্য যদি আমি ওটা রাখি তাইলে আমার সেটাও ট্যাঙ্কি লাগবে। আচ্ছা, এ প্রসঙ্গে আমি অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা জেনারেটর বা আমরা যেটাকে অল্টারনেটর বলি, একটা অল্টারনেটরটা যখন বিদ্যুৎ তৈরি করে তখন সে অনেক হিটও তৈরি করে, সেই হিটকে ওই জায়গা থেকে সরিয়ে নিতে হয়। তো হিটকে ওই জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য আহ একটা কুলিং প্রসেস ইউজ করা হয়। তো কুলিং প্রসেসের মধ্যে জনপ্রিয় দুইটা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে যে জেনারেটরের মধ্যে দিয়ে বাতাস ফ্লো করা হয়, অল্টারনেটর বা জেনারেটর, বাতাস ফ্লো করা হয় এবং সেই বাতাসটা হিটটাকে টেনে নিয়ে আসে, তারপর সেটা কন্ডেন্সার পাইপে বা পানিতে যেয়ে শেষে এক জায়গায় হিট এক্সচেঞ্জ করে। আর আরেকটা করা হয় যে হাইড্রোজেন ফ্লো করা হয়। হাইড্রোজেন ফ্লো করা হয়, হাইড্রোজেন ওই অল্টারনেটরের মধ্যে থেকে হিট টেনে নিয়ে আসে, একই পদ্ধতিতে সেটাও হিটটা একটা সার্কুলেট কন্ডেন্সার থাকে আর কি, সার্কুলেটিং ওয়াটার থাকে যেটার মধ্যে দিয়ে সেই সেই জায়গাটায় আহ, এটা হিট ছেড়ে চলে যায়। এখানে অনেকগুলি ইস্যু আছে, অনেকে বলবো হাইড্রোজেন দাহ্য বস্তু, জেনারেটরের মধ্যে হাইড্রোজেন দিলে হাইড্রোজেনে আগুন লেগে কি হবে। ডিজাইনটা সেভাবে করা হয়, আর ফ্যাক্টটাকে তো তুমি অস্বীকার করতে পারবে, তাই না? আমরা একটা ফ্যাক্ট আছে সেটাকে অস্বীকার করা মানে হচ্ছে টেকনোলজিটা আমরা জানি না, যে জিনিস চলছে সেটাকে না জানার মানে অস্বীকার করা মানে আমরা বিষয়টা জানি না, তাই তো হবে, তার চেয়ে বেশি কি হবে। জেনারেটর অনেক জায়গায় হাইড্রোজেন দিয়ে কুল করছে। তো হঠাৎ করে সার্কিট ব্রেকারের মধ্যে এই হাইড্রোজেন কেন আনলাম, জাস্ট এক আল্লাহ রে। ওকে ওকে, আচ্ছা, এখন তোমরা এই জিনিসটা বলো, হাইড্রোজেন এবং বাতাস এই দুটোর মধ্যে তোমার হচ্ছে স্পেসিফিক হিট কার বেশি?
হাইড্রোজেন এবং বাতাস স্পেসিফিক হিট কার বেশি? একটু রিপ্লাই দাও। স্যার হাইড্রোজেনের না? হ্যাঁ, হাইড্রোজেনের বেশি। এটা হলো 14 টাইমস বেশি, 14 গুণ বেশি। তাইলে একই পরিমাণ তোমার হচ্ছে বাতাস এবং একই পরিমাণ হাইড্রোজেনকে যদি এটার মধ্যে দিয়ে ফ্লো করা হয়, তাইলে হাইড্রোজেনটা 14 গুণ বেশি হিট ওই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারবে। তো অন্যভাবে চিন্তা করলে, যে এটাকে আমরা বলি যে এটা তো একটা ফ্লুইড। ফ্লুইড মানে কিন্তু লিকুইড না। ফ্লুইড হচ্ছে লিকুইড এবং গ্যাস দুটোকেই ফ্লুইড বলে। ওকে, দুটোকেই ফ্লুইড বলে। কিন্তু তাদের যে মেকানিক্স, সলিড বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণত সলিড মেকানিক্স বলি, আর ফ্লুইডের জন্য দুটো মেকানিক্স আছে। একটা হচ্ছে হাইড্রোলিক্স, মানে হচ্ছে এই লিকুইডের জন্য, আর গ্যাসের জন্য নিউমোনিক্স। ওকে, আর সবগুলি হচ্ছে পার্ট অফ মেকানিক্স। তো তোমার ওখান থেকে হিটটাকে নিয়ে আসতে গেলে আমার যে হিটের যে কন্টেইনার লাগবে, আমি কিন্তু এই যে এখানে সার্কিট ব্রেকারের কন্টেইনারে এসে তোমাকে প্রশ্নটা বলতেছি, যে ওখানে হাইড্রোজেনের যে কন্টেইনার লাগবে যেটার মধ্যে দিয়ে তুমি এটাকে ফ্লো করাবা, অর্থাৎ তুমি একটা, তো এটা তো গ্যাস, তো তুমি একটা নিউম্যাটিক্স, মানে দ্যাট ইজ সেখানে একটা ফোর্স কাজ করবে যেটাকে ওটাকে ব্লো করে হিটটাকে নিয়ে চলে আসবে, সেইটার যে ভলিউম সেটা 14 গুণ কমে যাবে, অর্থাৎ ছোট সাইজে হয়ে যাবে। গট ইট? দ্য পয়েন্ট ইজ, এটা 14 গুণে হয়ে যাবে। একইভাবে তোমার এইখানে যে তুমি একটা ওয়েল দিয়ে তুমি যে ইনসুলেশনটা পাচ্ছিলা, যদি এমন কোনো পদার্থ পাও, যেই পদার্থ বা যেই সাবস্টেন্স বা ম্যাটেরিয়াল বা গ্যাস যাই হোক, সে এই ধরনের ওয়েল থেকে অনেক অনেক বেশি ইনসুলেশন শো করে, তাইলে সেটা যদি ভলিউমে এই অয়েলের চেয়ে অনেক কম হয়, তাহলে এখানেও অনেক কম জায়গা লাগবে। বুঝাইতে পারছি কিনা সন্দেহ করো। ওখানে এয়ারকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করলে অনেক ছোট হয়ে যায়, এখানে তোমার এই অয়েলকে যদি এমন কিছু দিয়ে রিপ্লেস করা যায় যার অনেক কম জায়গা লাগে কিন্তু সেম ইনসুলেশন শো করে, তাহলে এগুলি ছোট হয়ে যাবে। উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে তোমার এই যে SF6 দিয়ে যখন ব্রেকার বানাচ্ছে, তখন ব্রেকার অনেক ছোট হয়ে যাচ্ছে। SF6 কে এসব ক্ষেত্রে সাধারণত গ্যাস বলে, এটাকে আর SF6 কথাটা আর উচ্চারণ করে না, জাস্ট বলে গ্যাস। এই গ্যাস ইনসুলেটেড সিস্টেম, এটাকেই বলে জিআইএস। জিআইএস এর আরেকটা অর্থ আছে, ওটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ওটার সাথে এটা মিলায়ও না। পাওয়ার সিস্টেমে জিআইএস ব্রেকার, জিআইএস সিস্টেম, ইভেন কি এখন ট্রান্সফরমারও বানানোর চেষ্টা করা হচ্ছে, জিআইটি বলে, গ্যাস ইনসুলেটেড ট্রান্সফরমার। গ্যাস ইনসুলেটেড কন্ট্রাক্টরও হয়, মানে কেবল আর কি, এটাও হয়। কেবলের চারিদিকে ইনসুলেশনের জায়গায় গ্যাস দেওয়া থাকে, এটাও সম্ভব। এগুলি সম্ভব। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমার অল্প জায়গার মধ্যে হয়ে যাবে। সো তুমি যদি কোনো বড় পাওয়ার স্টেশন দেখো, যেখানে দেখো যে অনেক বড় জায়গা নিয়ে তার আউটডোর ইয়ে আছে, এখনো পর্যন্ত বাংলাদেশে মোস্ট লাইকলি ওইগুলি তোমার হচ্ছে ওয়েল সার্কিট ব্রেকার। এটা মনে রাখবে যে ওখানে ওয়েল সার্কিট ব্রেকার, ওয়েল ট্রান্সফরমার, ওয়েল সিটি, ওয়েল পিটি, সেখানে বড় বড় জায়গা লাগছে। এইটা আমরা সাবস্টেশনের ভোল্টেজ লেভেল গুলি তো আমরা মোটামুটি জানি। ধরো একটা 33 kV সাবস্টেশন, এবং এর পরের স্টেজ হচ্ছে 132 kV সাবস্টেশন। ইট ইজ কোয়াইট পসিবল যে যে জায়গায় 133 সার্কিট ব্রেকার বসিয়েছে বা ট্রান্সফরমার বসিয়েছে বা অন্যান্য ওগুলি বসিয়েছে, সেই একই জায়গায় তোমার হচ্ছে 132 kV বসিয়ে দেওয়া সম্ভব জিআইএস সিস্টেমে চলে গেলে, কিন্তু অয়েল সিস্টেমে এটা সম্ভব হতো না। আচ্ছা, এটা কিভাবে করছে ছোট্ট একটু আইডিয়া দিই, সেটাও এখানে কাজে লাগবে। দেখো আমি এখানে আরেকটা ড্রয়িং করতেছি, যে তোমার ধরো এইভাবে, ধরো উপর থেকে, সাইড থেকে তুমি যদি দেখো, আমি মনে করো একটা এইভাবে দেখলাম, যে একটা সাইড থেকে দেখতে একটা মনে করো যে ট্রান্সমিশন, সাবস্টেশনের সবকিছু, ট্রান্সফরমার সহ অন্যান্য সবকিছু বসানো, উপর দিয়ে দেখবা এরকম জিনিস থাকে, হয়তো এভাবে চলে গেছে,
একটার সাথে আর একটা কানেক্টেড, অনেক উপর দিয়ে এরকম দেখবা যে আছে অনেক কিছু। এখন ভোল্টেজ যদি 33 কেভি হয়, তাহলে এই মাটি থেকে এইটা যেই পরিমাণ উঁচুতে যাবে, এটা যদি 132 কেভি হয়, অনেক অনেক উঁচু না দিলে সে কিন্তু ওই তারের থেকে লাফ দিয়ে আর্থে কানে শর্ট সার্কিট করে দিবে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। সো একটা সাবস্টেশনে ভোল্টেজের পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যে অনেক বড় জায়গা লাগে এবং সেটা দেখতে উপর থেকে, অনেক উপর থেকে যে ওগুলি শুরু হয়, তার কারণ হচ্ছে মেইনলি এই ভোল্টেজটা। 33 কেভি ভোল্টেজ আর হচ্ছে 132 কেভি ভোল্টেজ, এর দেখো কত গুণ বেশি, তো তত গুণ উঁচু করতে হবে। এটা সিম্পল ফর্মুলা। যদি এটা ইয়ার এবং ওয়েল বেস প্রোটেকশন হয়, এটার প্রোটেকশন যদি ওই বেস হয়, কিন্তু ওখান থেকে যদি তুমি জিআইএস বেসে যাও, জিআইএস মানে গ্যাস ইনসুলেটর সিস্টেমে যাও, তাইলে এইরকম আর কিছু থাকবে না, এরকম থাকবে না। এগুলি হচ্ছে গিয়ে মানে গ্যাস ইনসুলেটর যন্ত্রপাতি ইউজ করা হবে আর কি। সেই জন্য মাটির থেকে তার যে ডিস্টেন্সটা, এটা আর কোনো বড় ইয়ে না, কারণ এই মাঝখানের যে বাতাসটা, এটাকে সে নো মোর হি ইজ ইউজিং, ইট ইজ ইউজিং অ্যাজ ইনসুলেটর, ওটা ওভাবে করতেছে না। সেজন্য ছোট জায়গার মধ্যে এটা সম্ভব। অনেক কথা হলো, এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। সেটা হচ্ছে ধানমন্ডি 7 মসজিদ রোড। এই ধানমন্ডি 7 মসজিদ রোড যে গেছে ধরো রাইফেল স্কোয়ার, ওখান থেকে ও যে ওইদিকে চলে গেছে, তারপরে ধানমন্ডির বিভিন্ন রাস্তার এই রাস্তাগুলি এখানে ধরো 3-এর, 4-এর, 5-এর, 6, 7, 8, 9-এর, 10-এর এ যাচ্ছে। এই দিকে তোমাদের কারো বাসা আছে? হুম, এইদিকে থাকো কেউ? হ্যালো, 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 স্যার ওইদিকে কেউ থাকো? না স্যার, আমার বাসা স্যার গাজীপুরে ওরে বাবা, তোমার তো জিজ্ঞেস করিনি, ওইদিকে কেউ থাকছে তাকে জিজ্ঞেস করেছি। ছিল, বাট রেসপন্স করতেছে না মেবি। ওই যে মোহাম্মদপুরের দিকে স্যার বাসা। হুম, 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 হুম। মা আচ্ছা, মেহেদি। তো যাদের বাসা তারা তো এমনি আমি বললে দেখতে পেতা, যারা না বাসা তারা এক পাকে ঘুরে টুরে চলে আসলা, একটু হেঁটে চেলে দেখে আসলা। সেটা হচ্ছে যে ওখানে লেকের পারে যে মেডিনোভা আছে, সে এরকম একটা লেক দেখবা, এরকম লেকের এখানে দেখবে মেডিনোভা, ঠিক এই সোজা এইখানে ডিপিডিসি সাব স্টেশন আছে, এইখানে দেখবা। এখানে জি স্যার। বুঝাইতে পারছি, এখানে ডিপিডিসি সাব স্টেশন। জি স্যার, এটা দেখছি। তো এইখানে তুমি যে কাহিনীটা দেখবা সেটা হচ্ছে যে এই রাস্তার এইখানে হচ্ছে তাদের নক্স বলে অফিস, মানে নক্স হচ্ছে নেটওয়ার্ক অপারেশন এবং কাস্টমার সার্ভিস। নক্স, এই নক্সের এখানে বিশাল একটা খোলা জায়গা ছিল, সে খোলা জায়গার মধ্যে 33 কেভি সাবস্টেশন ছিল। এই ছিল এখানে কাহিনী। এখন তারা যেটা করেছে যে এইটা কিন্তু তোমার মনে রাখতে হবে যে ওয়েল বেসড এবং ইয়ার বেসড ছিল, মানে হচ্ছে যে গ্যাপগুলি, ইয়ারের গ্যাপ ইউজ করতো, ট্রান্সফরমার সবগুলি ছিল। তারা যেটা করছে, এটার মধ্যে জিআইএস এ চলে গেছে। জিআইএস এ যাওয়া এই যে যে বিশাল জায়গা, এই জায়গার এদিক দিয়ে কোয়ার্টার বানিয়েছে, জায়গা বেঁচে গেছে, সেখানে এখন কোয়ার্টার, তাদের মানে বসত বাড়ির সমস্যা, মানে তাদের অফিসে থাকার জায়গার একটা সমস্যার সমাধান হলো। বাকি অল্প একটু জায়গা জায়গা ছিল, সেটার মধ্যে জিআইএস সাব স্টেশন বসিয়ে দিয়েছে, এবং এইটা 132 কেভি। বুঝতে পারছো যে ওই সিস্টেম তোমার এই ব্রেকার গুলি মূলত তোমার অনেক কিছু কিন্তু তোমার সেভ করবে। তো কিন্তু তোমার মেইন জিনিসটা বুঝতে হবে, এই জন্য মানে তোমার আর ওয়েল সার্কিউটটা পড়া লাগবে না তা না, তোমাকে পড়তে হবে। প্লাস এগুলির ওই যেটাকে বললে যে তার যে আহ মানে বইয়ের থেকে ছোট্ট দুটো ফিগার না নিয়ে, মানে বাস্তবে একটু যে ওইটার ছবি টবি এগুলি দেখে টেকে তোমার হচ্ছে ইয়ে করতে হবে। যেটা কিন্তু অনেক অনেক জায়গা না, এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না যে এটা কত জায়গা। এটা ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে। এটা 11 কেভি তো ইউজ হতে পারে, 36 হতে পারে, 132 হতে পারে, 232, 400, সব জায়গায় ওয়েল সার্কিট ব্রেকার সম্ভব। সেই অনুযায়ী কিন্তু বড় বড় হয়ে যাবে, বিশাল হয়ে যাবে, জাইগান্টিক সাইজ হয়ে যাবে। যত বেশি ভোল্টেজ তত বেশি এই যে এই তেলের পরিমাণ এবং তেলের হচ্ছে সেপারেশন, মানে এটাকে তুমি ধরতে পারো যে এটা হচ্ছে আউটার লাইন, এই যে এটা আউটার লাইন, এই যে এটা হচ্ছে আউটার লাইন। এখন মনে করো যে এই যে তুমি এখানে একটা যে দেখছি যে অয়েল ভ্যাপারের বাবল চিন্তা করতেছো, এর থেকে এই যে এই সাইডে যে গ্যাপটা, তোমার এই গ্যাপটা ডিপেন্ড করবে ভোল্টেজের উপর। মানে এখানে 33 কেভি হলে এখানে যতটা লাগবে, এখানে তোমার হচ্ছে 400 কেভি যদি হয়, তো 400 কেভি হলে এই গ্যাপ অনেক অনেক বেশি হবে। তার মানে এটা বিশাল বড় একটা সাইজ হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে মোটামুটি ওর কথা। তো আমি এরপর থেকে
ট্রাই করব বইয়ের চিত্রের সাথে একটা দুইটা মানে এই মুহূর্তে হয়তো এই ফিগারটা আমার কাছে নাই, তো এটা পাওয়া যাবে, এটা কঠিন তো কিছু না, মানে একটা ছবি হয়তো দিয়ে দিব যে এই অয়েল সার্কিট ব্রেকারটা এরকম, বা এটা তোমার হচ্ছে এয়ার সার্কিট ব্রেকারটা এরকম। তো এখন এইখানে এর ফলে যেটা হচ্ছে যে এই যে এই তেলের মধ্যে কি কি ঘটতেছে, বা তেলটা এখানে কি কাজ করতেছে। তেল আসলে মানে ট্রান্সফরমার অয়েল আসলে যে জায়গায় আছে, ওটা মোর অর লেস দুটো কাজ করে, এটা তোমাকে মনে রাখতে হবে। ওয়ান ইজ ইনসুলেশন, অ্যানাদার ইজ কুলিং। ইনসুলেশন অ্যান্ড কুলিং। কুলিং মানে হচ্ছে যে সে ওইখান থেকে হিট সরিয়ে নিয়ে যায় ইয়ের মাধ্যমে, মানে গরম হলে হিটটা ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যায়, তার মানে ট্যাঙ্কির মধ্যে তেলটা যে চলাচল করে ওই ওই সে হচ্ছে তোমার ওই হিটের কাজটা করে। আর মেইন কাজটা হচ্ছে তার ইনসুলেশন। ইনসুলেশনটা কিন্তু মেইন, হিটটা কিন্তু একটা কাজ, কিন্তু মেইন না। মানে এই তেলে যদি তোমার হচ্ছে হিট তোমার হচ্ছে রেডিয়েশন করতে না পারতো, তাহলে হয়তো তোমাকে কন্ডেন্সার ইউজ করতে হতো, মানে এর গায়ে পাইপ জড়িয়ে পাইপের মধ্যে দিয়ে হয়তো ওয়াটার টাইপের কোনো মানে ঠান্ডা পানি প্রবাহিত করতে হতো, সেখান থেকে হিট এক্সচেঞ্জ হয়ে ওটাকে ঠান্ডা রাখতো। কিন্তু তেল থাকায় তেলই ওখান থেকে হিট সরিয়ে নিয়ে আসতেছে। তারপর দেখবা যে ওটা ট্যাঙ্কির গায়ে দেখবা যে রিব থাকে, রিব অথবা ফিন থাকে, রিব অথবা ফিন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, রিব বা ফিন থাকে। ধরো এই যে একটা ধরো এটা একটা ট্রান্সফরমারের ট্যাঙ্ক, ধরো এই এখন এই ট্রান্সফরমার ট্যাঙ্কে এই এরকম এরকম পাইপ, এরকম পাইপ দেখবা ট্রান্সফরমারে, এটাকে বলে রিব, পাজরের হাড়ের মতো, এই জন্য বলে রিব। আর ফিন হচ্ছে, পারপাস কিন্তু একই, ওগুলির ভিতরে কিন্তু হলো, হলো উপর থেকে গরম তেল নিচ দিয়ে চলে আসে, গরম তেল নিচ দিয়ে চলে আসে কিভাবে। আর ফিনটা হচ্ছে তোর ট্রান্সফরমার ট্যাঙ্কিটা, এইখানেই তোমার মোটা মোটা ভাঁজ করা কিছু থাকে, এটা রিবের মতো না। এই হ্যাঁ, তোমাদের ওই দিন যতগুলি ট্রান্সফরমারের ফিগার দেখিয়েছি ওগুলির মধ্যে ছিল, দেখবা যে ওখানে কোনো রিপ ছিল না, সবই ফিন ছিল, মানে চ্যাপটা চ্যাপটা তোমার ইয়ার মতো, বোর্ডের মতো লাগানো, ওটার মধ্যে কিন্তু ভিতরে ফাঁকা এবং হচ্ছে ওই দিক থেকে সংযুক্ত, ট্যাঙ্কির সাথে সংযুক্ত। তো ট্যাঙ্কি থেকে তেল বেরিয়ে আসে। তো এটা হচ্ছে তোমার রিভার। রিব একটু আগের দিকে থাকতো, মানে একটু ওল্ড ডিজাইনের ট্রান্সফরমারের রিব দেখা যায়, নিউ ডিজাইনের গুলিতে ফিন দেখা যায়। রিবের চেয়ে ফিন ডিজাইন করা সহজ তো, কারণ এটা তো রেক্টাঙ্গুলার টাইপের একটা স্টিলের বা স্টিল শিটের, শিট স্টিলের একটা কিছু। আর রিবটা ওরকম করতে একটু কঠিন, সময় লাগে, ঢালাই টালাই দিতে হয়, তো ওটা একটু সমস্যা আর কি। হ্যাঁ, ওটা একটু সমস্যা। আচ্ছা, খুব কাকতালীয় একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমাদের এইখানকার বুয়েটের মেডিকেল সেন্টারে, মেডিকেল সেন্টারে আমার একটা মিটিং ছিল। তো তোমাদের ক্লাসের কারণে ওই মিটিংটা আমি ওই যে সরিয়ে একটু পরে আনতে বলছি, সাড়ে 11টায় নিতে বলছি মেডিকেল সেন্টারে। কিন্তু এখন ওই লোকটা বারবার ফোন করতেছিল, যে ওখানকার আমাদের চিফ মেডিকেল অফিসার, এখন ওই যে ফোনে বারবার ধরতে অসুবিধা হয়তো, একবার বলে দিলাম ক্লাসে আছি। আচ্ছা, এখন ওই যে SMS করে জানাইলো যে তোমাদের মেডিকেল সেন্টারে ওখানে ওই একটা কমিটির মিটিং এ ওনারা আবার যাচ্ছে, বলতেছে ওনাদেরও আর একটু সময় লাগবে, হয়তো হয়তো 12টা বাজবে। তো মানে হচ্ছে যে আমি ওই যে কালকে হচ্ছে ওনারা 10টায় বলছিল, তা আমি তোমাদের ক্লাসের জন্য তো 10টায় রাজি হইলাম না, তো রাজি না হয়ে এখন ওটা সরাইলাম। এখন ওখানে আবার তোমাদের ঢাকা মেডিকেল মেডিকেল সেন্টারে বোধহয় এটা এখানেও কিন্তু একই, এটা হচ্ছে যে ওষুধ কেনার আহ, একটা কমিটির মিটিং, আর ওখানেও যন্ত্রপাতি কেনার মিটিং এ ওনারা আছে। এনিওয়ে, তো আবার ফোন দিচ্ছে আমাকে, তোমরা একটু 5-7 মিনিট ইয়া করো, ওই যে এক্সকিউজ করো, লোকটার সাথে একটু ফোনে কথা বলে নি, আমি হয়তো 11টা 5 সাথে আবার জয়েন করব, একটু ইয়ে করে নি।
ওকে, যাই হোক, আমরা যতটুকু সময় আছে আর এই অয়েল সার্কিট ব্রেকারের টাইপগুলি একটু ডিটেল সহ, এবং একটা সুবিধা হচ্ছে যে এখানে যা ছবি দেওয়া আছে এইগুলি তোমার হচ্ছে বুঝতে অসুবিধা হলো আঁকতে সুবিধা। আর যেগুলি আমরা প্র্যাকটিক্যাল ছবি দেখি সেগুলি কিন্তু হয়তো তোমার আইডেন্টিফিকেশনের জন্য সুবিধা, তুমি হয়তো যখন বাস্তবে দেখবে ওরকম দেখবা, কিন্তু পরীক্ষার খাতায় তো ওগুলি আঁকা যাবে না। তবুও আমি এখানে একটা ছবি এখানে দিয়ে দিলাম। এখানে দেখো, এই হচ্ছে তোমার ওয়েল সার্কিট ব্রেকার, দেখতে পাচ্ছ এখানে যেভাবে দেখছো, এই যে এটা যদি ভোল্টেজ রেঞ্জ বেড়ে যায় তাহলে এইটা হাইট আরো অনেক বড় হবে, অনেক বড় হবে। এই যে এখানে যে জিনিসগুলি দেখতেছো এগুলিকে বলা হয় তোমার হচ্ছে বুশিং। এই বুশিং গুলি, এটা হচ্ছে কন্ডাক্টরের গায়ে ইনসুলেশন, মানে ভিতর দিয়ে কন্ডাক্টর আছে, বাইরে ইনসুলেশন, যাতে এখানে যদি তোমার এই বুশিংটা দেওয়া না হয়, তোমার যদি নর্মাল কেবল দেওয়া হয় তাহলে এটা এটা তো এখানে শক্ত হয়ে থাকবে না, নাড়াচাড়া করবে, কোনো সময় আশপাশে লেগে যেতে পারে, সেই জন্য আর কি। আর যদি বিয়ার দেওয়া হয় তাহলে তো ভোল্টেজ ইনসুলেশন পাবে না, শর্ট সার্কিট হয়ে যাবে। তো দুইটার মাঝামাঝি, মানে বিয়ার না রেখে অথবা কেবল না দিয়ে শক্ত একটা ভিত্তি দিয়ে এটা করা হয়। ইনসুলেশনটা নিচে শক্ত অনেক, আবার এর ভিতর দিয়ে কন্ডাক্টর আছে। তো এই হচ্ছে ইয়ে। আচ্ছা, এখন আমরা যাই এই ওয়েল সার্কিট ব্রেকার। আমরা কিন্তু জেনারেল টাইপটা পড়লাম, দেখো একটা বিষয়, একটা পটের মধ্যে ওয়েলের মধ্যে একটা ওয়েলের একটা বাবুলের মতো আছে, যেটার মধ্যে আসলে ব্রেকিংটা হয়। বাবুলটা সবসময় থাকে না, নর্মালি তো তেল তেলই থাকে, ওটা যখন আর্কিং হয় আর কি তখন। তো এইটার আমরা একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলি জেনে নেই। ইট অ্যাবজর্বস দ্য আর্ক এনার্জি টু ডিকম্পোজ দ্য ওয়েল ইনটু গ্যাসেস। মানে হচ্ছে যে ওই যে যখন একটা এরকম করে ব্রেকিং হয় তখনই কিন্তু তেলটা আসলে ওখানে ব্রেক করে, তেল কিন্তু ব্রেক করে, তখন একটু গ্যাস তৈরি হয়, সেখান থেকে বাবলটা আসে। হ্যাঁ, হুইচ হ্যাভ এক্সিলেন্ট কুলিং প্রপার্টিস। মানে তার সুবিধা হচ্ছে যে এখানে যদি ওই আমি বাতাস দিতাম, তাইলে বাতাসে ওই ব্রেক হওয়ার পরে ওখানে কিন্তু আহ, এইটা যেভাবে মানে ফ্যান্টাস্টিকলি ওটা আবার কুল করে ফেলা যায়, বাতাসটাকে ওরকম কুল করা যাইতো না। কারণ বললাম তেল অতি দ্রুত ওখান থেকে হিট নিয়ে বাইরে চলে আসে, তেলটা, তারপর সেটা ওই যে রিবের মধ্যে দিয়ে বা ফিনের মধ্যে দিয়ে সে ঠান্ডা হয়ে যায়। এখানে কিন্তু রিব ফিন এখানে কিন্তু পাবে। সেটা হচ্ছে যে সাইড দিয়ে আছে, খেয়াল করো, এটা রেজুলেশনটা অত ভালো না তো। এই ব্রেকার গুলি সাইড দিয়ে তোমার দেখতে যে ইয়ের মতো, এই যে সাইড দিয়ে আমরা দেখতেছি তার উল্টা সাইডে আসলে আছে, ফিনের মতো আছে বা রিবের মতো আছে। তো ওটা ওই কাজটা করে আছে। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেটর অফকোর্স। তারপরে হচ্ছে দ্য সারাউন্ডিং ওয়েল প্রেশার কুলিং সারফেস ইন ক্লোজ প্রক্সিমিটি। দেখো, এই যে তিনটা এখানে সুবিধা লিখেছে, চতুর্থ সুবিধাটা তোমরা অ্যাড করো, এখানে বলেই নাই, সেটা হচ্ছে এটা সস্তা। কারণ এখানে যা যা করে এটা চেয়ে তো তোমার হচ্ছে ওই জিআইএস তো আরো ভালো করে, তাহলে তোমার জিআইএস এর তুলনায় এটা আমরা অ্যাডভান্টেজ বলা তো যাবে না কোনোভাবে, সেজন্য ওটা বলা দরকার যে জিআইএস না নিয়ে এটা যে নেয় তার কারণ হচ্ছে মেইনলি এখনো পর্যন্ত কারণ হচ্ছে সস্তা জিনিসটা, কস্টে, তাহলে এটা চিপ 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 প্রাইস, চিপ, এটা একটা অ্যাডভান্টেজ, তাই না? আর ডিসঅ্যাডভান্টেজ ইট ইজ ইনফ্লেমেবল এন্ড দেয়ার ইজ এ রিস্ক অফ ফায়ার। মনে রাখতে হবে যে সাধারণ টেম্পারেচারে এটা ইনফ্লেমেবল না, অনেক বারবার ওখানে স্পার্কিং হয়, তো তারপরে তেলটা ওই ফোম অবস্থায় ওটা যদি ট্যাঙ্ক ভাঙিয়ে কোনোভাবে বেরিয়ে আসে, তো সেই সময় কিন্তু তোমার ওটা সম্ভাবনা আছে, ইট মে ফর্ম অ্যান এক্সপ্লোসিভ মিক্সার উইথ এয়ার। বুঝতে পারছো যে ওই যে যে চারদিক যে কাভারটা আছে সেই কাভারটা যদি কোনো কারণে লিক করে তাহলে ওই যে বাতাসের সাথে সে দ্য আর্কিং products, that is carbon, remain in the oil and its quality deteriorates with successive operation. This necessary periodic checking and replacement of oil. অবশেষ তেলটা পাল্টিয়ে ফেলতে হয় এবং ভিতরে কার্বন জমে, এর একটা অসুবিধা। এরপরে আমরা টাইপে যাচ্ছি। টাইপ গুলি হচ্ছে বাল্ক ওয়েল সার্কিট ব্রেকার। এই টাইপ গুলি অলরেডি তোমরা অভ্যস্ত, যে ওখানে আমি এটা একেবারে ব্রেকারের ট্রি ট্রি করে দিয়েছি। ওয়েল সার্কিট ব্রেকার একটা হলো বাল্ক ওয়েল মেইনলি, ওর মধ্যে আবার দুটো ভাগ আছে, প্লেন ব্রেক ওয়েল আর আছে আর্ক কন্ট্রোল ওয়েল।
আর আরেকটা হচ্ছে লো ওয়েল সার্কিট ব্রেকার। এখন এই যে মূলত দুটো টাইপ, একটা হলো বাল্ক কয়েল আর একটা হলো লো ওয়েল, আর এটার মধ্যে আবার দুই ভাগ আছে। এগুলি সবগুলি একটা ড্র করা যায় এরকম একটা ফিগার প্রেজেন্ট করব এবং যথেষ্ট বোঝানোর চেষ্টা করব। এরও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু সব পয়েন্টে এখন হয়তো ছোঁয়া যাবে না। তো তোমরা এই যে ডায়াগ্রাম গুলি দেখানো হচ্ছে, এইটার দিকে হয়তো তোমার অপারেশনটা বোঝা যাবে, কিন্তু এইটা ফিল্ডে যখন এগুলি থাকে তখন কোনটা বাল্ক ওয়েল কোনটা এটা কিন্তু এইসব ডায়াগ্রাম দেখে বোঝা যাবে না। তবুও এখানে একটু দেখো যে কোন মেকানিজমে কাজ করে। এই যে ফিক্স কন্টাক্ট ওটা হচ্ছে আমি যেখানে সুইচিংটা করতেছি তার একটা অংশ, অর্থাৎ যেইটা আমরা এইভাবে যদি চিন্তা করি তখন যে একটা হচ্ছে লাগানো থাকে আর আরেকটা থেকে হচ্ছে ছুটে যায়। তো এটা হচ্ছে লাগানো থাকে, এইটা হচ্ছে লাগানো থাকে, ওইটাকে আমরা ফিক্স বলি। এখান থেকে কিন্তু ফিক্স বলি, এই যে এটা হচ্ছে ফিক্স। তাহলে এই ফিক্সটা হচ্ছে এই যে উপরেরটা, এই। আর এইখান থেকে হচ্ছে গিয়ে ছুটে যায়, এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এই যে এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এখন এইখানে আসলে গ্যাপ একটা, এখানে গ্যাপ দুইটা, এটা যা আর কিছু না। এটা অ্যারেঞ্জমেন্ট এরকম করা হয়েছে একটা সিমেট্রি বা ব্যালেন্স রাখার জন্য। কারণ এই মাথাটা যুক্ত রেখে এই মাথাটাকে ছড়িয়ে দেওয়া, ওর চেয়ে দুই সাইড সরিয়ে দেওয়াটা থেকে ওই সিমেট্রি থাকে। মানে এটা তো মনে রাখতে হবে যে এই কাজটা করার সময় যে খুললাম, খোলার সময় এটাকে তো আমরা হচ্ছে কোনো কয়েল দিয়ে টেনে খুলে ফেলবো, তাই না? এটা হয়তো ম্যাগনেটিক্যালি এটা কানেক্টেড ছিল, তারপর হয়তো ধাক্কা লেগে স্প্রিং সে সরে যাবে। তো সেক্ষেত্রে যে কোনো একদিকে সরলে তার চেয়ে দুদিকে সরা ভালো, মানে সিমেট্রি থাকে। আদারওয়াইজ এই এক্সেলটা বেঁকে যাবে, এটা যদি অ্যাক্সিস ধরা যায় সেটা বেঁকে যাবে। এনিওয়ে মেকানিজমটা এরকম। কিন্তু আমরা দেখাচ্ছি যে এখানে একটা খুলছে, এখানে একটা খুলছে, দুটা খুলছে, হয়তো একটা কমন একটা পটের মতো এরকম আর কি। এটা যেটা এখানে এইদিকে দেওয়া আছে। এনিওয়ে বোঝা গেল আসল জিনিস ওটা না। এই সমস্ত কর্মকাণ্ড ঘটছে যে একেবারে তেলে ঢাকা পটের মধ্যে। সো দিস ইজ কল্ড বাল্ক ওয়েল। এটা হলো বোঝার বিষয়, ওগুলি বোঝার বিষয় না, তাই না? এখানে একটা জায়গায় ফিক্স থাকুক, দুটো জায়গায় ফিক্স থাকুক, দুই দিক থেকে খুলে যাক, এক জায়গা থেকে যাই হোক, সেই জিনিসটা ওয়েল ইমার্জ অবস্থায় ঘটতেছে, ওয়েল ইমার্জ অবস্থায় বা তেলে ডুবানো অবস্থায় এখানে ঘটতেছে। এই জন্য এটাকে বলে বাল্ক ওয়েল তোমার হচ্ছে ব্রেকার। কিন্তু ওই বাল্ক ওয়েলের মধ্যে যে দুটো টাইপ আবার ছিল, একটা হচ্ছে প্লেন ব্রেক ওয়েল, সেটা হচ্ছে এটা, মানে সোজা বাংলায় তেল থাকবে, তার ভেতরে এটা ডোবানো থাকবে, ওখান থেকে সে ছুটে যাবে। এই অন্যটা দেখো, অন্যটা যেটার মধ্যে হচ্ছে আর্ক কন্ট্রোল ওয়েল। হ্যাঁ, আর্ক কন্ট্রোল ওয়েল সার্কিট ব্রেকার। তো এখানে কি করা হচ্ছে সেটা হচ্ছে ফিক্স কন্ট্যাক্টটা এখানে আর মুভিং কন্ট্যাক্টটা হচ্ছে এখানে, এবং এইটা হচ্ছে একটা সলিড কিছু অল টল দিয়ে একটা পট বানানো হয়েছে। তো তেলটা থাকে এটার মধ্যে। এবার বুঝছো কিনা যে বাইরে তেল থাকাটা এখানে কোনো প্রয়োজন নেই ওখানে, এই জন্য ওটাকে বলে বাল্ক। এটাকে বাল্ক বলে বিকজ বাল্ক তেলের মধ্যে এই জিনিসটা ঢুকানো আছে। ওকে, কিন্তু এইখানে হচ্ছে এই পটের মধ্যে হচ্ছে তেল আছে, এবং এখান থেকে এই ওয়ালগুলি অবশ্যই ইনসুলেটেড ওয়াল, এই জিনিসগুলি ইনসুলেটেড ওয়াল। কন্ডাক্টর হচ্ছে এটা, এবং এই যে এটা, এই যে মুভিংটা দেখতেছো সেটা এই থ্রটের মধ্যে দিয়ে ঢুকে এইটার সাথে কানেক্টেড থাকে। এবং যখন খোলার প্রয়োজন হয় মানে নিশ্চয়ই কোনো একটা রিলে সিগন্যাল আসবে, তারপরে তাকে ট্রিপ কয়েলে পাওয়ার আসবে, তারপর সেটাকে ধাক্কা দিয়ে সে অথবা টেনে এদিক থেকে এদিকে নিয়ে আসবে। সেই সময় এখানে আর্ক হবে, সে আর্কটা এই বদ্ধ চেম্বারের মধ্যে হবে। সো দিস ইজ কল্ড আর্ক কন্ট্রোল ওয়েল সার্কিট ব্রেকার। তারপর এখানে আসো ক্রস জেট এক্সপ্লোশন পট, এটাও কিন্তু ওই তোমার আর্ক কয়েলের ক্যাটাগরিতে পড়ে। মানে এটা কিন্তু আমরা যেটাকে বলতেছিলাম অন্যটা, যে সেটা হচ্ছে বাল্ক কয়েল না। বাল্ক কয়েল না তোমরা, মানে যখন কোনো কন্ট্রাক্টের দুটো পার্টি জাস্ট তোমার একটা, মানে সে একটা ট্যাঙ্কির মধ্যে ঢোকানো থাকে, তখন হচ্ছে ওইটা। আর যখন আমার আর্কিংটা ওইভাবে
ফুল ট্যাঙ্কির মধ্যে আলোড়ন তুলতে পারবে না, সে বদ্ধ জায়গায় করবে, তখনই আমরা এটাকে বলতেছি আর্ক কন্ট্রোল। তো আর্ক কন্ট্রোলের মধ্যে আবার দুই ক্যাটাগরি পড়লাম, এটা কিন্তু ওখানে ছিল, দেখো এই যে এই বাল্কওয়েলের মধ্যে এই যে ক্যাটাগরি ছিল কিন্তু প্লেন আর আর্ক, আর ওটার মধ্যে আবার, তো ওইটার মধ্যে আমরা একটা তো দেখলাম যে ওই যে এক্সপ্লোশন পট, এইটা আরো অনেকগুলি হয়। যেমন এখানে একটা আছে দেখো, মুভিং কন্ট্যাক্ট এখানে, আর তোমার হচ্ছে ফিক্সড কন্ট্রাক্ট এখানে, এবং অবভিয়াসলি এইটার মধ্যে দিয়ে যে তোমার হচ্ছে এই যে এখানে সেট হয়ে থাকার কথা, সেটা হলো সাধারণ অবস্থায় বা অন অবস্থায়। এই যে এটার মধ্যে যে এটাকে টেনে কেউ বের করে নিয়ে আসছে, অবশ্যই সে মেকানিজম হচ্ছে ট্রিপিং মেকানিজম। ট্রিপিং মেকানিজম তাকে ওখান থেকে টান দিয়ে নিয়ে আসে, কিন্তু সেই সময় এই ঘটনাটা ঘটতেছে একটা এই যে বদ্ধ জায়গায়, তার মানে এটার মধ্যে আমার আর্কিং লিমিটেড থাকতেছে। তো এই দিক দিয়ে বেরোনোর জন্য এটাকে ব্যাক প্যাসেজ বলতেছি, এই দিক দিয়ে যাওয়ার জন্য এটাকে ওয়েল পাথ বলতেছি, এই দিক দিয়ে ওয়েল যাওয়ার জন্য সেটাকে আমরা বলতেছি যে ফোর্স ওয়েল পাঠানো হবে, অর্থাৎ কিনা এই ওয়েলটা এখান থেকে সার্কুলেট করানোর জন্য হয়তো তোমার অয়েল পাম্প জাতীয় একটা কিছু চালানো হয়। কারণ মনে রাখতে হবে যে বাইরে কিন্তু একটা এক্সট্রা ট্যাঙ্কি আছে, যার মধ্যে হচ্ছে এই পটটা রাখা, সেটা এখানে দেখা যাচ্ছে না। আর এই দুটোকে বলে আর্ক স্প্লিটার, মানে হচ্ছে এখান দিয়ে দেখায়নি, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, ওটা ভাগ ভাগ হয়ে চলে যাবে। আহ ওটাকে যদি স্প্লিট করে দেওয়া যায়, প্রত্যেকটা একটা সুনির্দিষ্ট শক্তি থাকবে, অর্থাৎ টোটাল আর্কের মধ্যে যে এনার্জি আছে সেটা ভাগ হয়ে আর্ক কমে ছোট হয়ে আসবে। এইটারই এক ধরনের তোমার বলা যায়, দেখো যে সিম্পলিফাইড, কারণ এই যে এখানে আর্ক স্প্লিটার আছে, এখানে ওটা এটা জটিল ডায়াগ্রাম, এটা একটা সহজ ডায়াগ্রাম, এদিকে ফিক্স, এদিকে মুভিং, এখানে থ্রটো আছে, আর্ক স্প্লিটার আছে ইত্যাদি। সর্বশেষ সর্বশেষ হচ্ছে লো ওয়েল সার্কিট ব্রেকার। লো ওয়েল সার্কিট ব্রেকার, এইটার যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু তোমার এই মানে সাব স্টেশনে দেখা যায়, ওগুলির সাথে মিল আছে, এই যে এইরকম আর কি, বুঝছো, এই যে এরকম দেখো, এরকম জিনিসই কিন্তু লোয়ার সার্কিট ব্রেকার। কারণ এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু একটা বুশিং এর অংশ, এই যে বাইরের দিকে এই যে দেখতেছো, এগুলিকে বলা হয় তোমার ওই বুশিং এর তোমার পেটিকোট। এগুলি 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 বাইরের থেকে যখন ধরো এই জায়গা দিয়ে যদি একটা কন্ডাক্টর ঢোকে, অবশ্যই এই টপ চেম্বারের উপরে একটা কন্ডাক্টর থাকে, এবং এই দিক দিয়ে কন্ডাক্টর থাকবে, কারণ দুই কন্ডাক্টরের মাঝখানেই তো ব্রেকারটা থাকে, তাই তো স্বাভাবিক। তো সেইটা ইনসুলেট করার জন্য এটা যে ইউজ করা হয়, এইদিকে ব্রেকারটা আমি যার সাথে লাগিয়েছি, যদি আমি লাগাই সেটা ট্রান্সফরমারের সাথে, ব্রেকার হয়ে যদি ট্রান্সফরমারে যায়, তাইলে এই দিক থেকে এইদিকে একটা ইনসুলেশন হাই থাকার জন্য এই যে এগুলির পাথ বাড়িয়ে দেওয়া হয়, এই 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 এখন এটা কেন করে তুমি দেখো, যদি এটা না থাকতো, এই যে যে ম্যাটেরিয়াল, এটাও কিন্তু সেই ম্যাটেরিয়াল, যারা একটু এখানে মানে না বুঝতে পারলে আবার জিনিসটা দেখো, এই ম্যাটেরিয়াল আমি লাল করে দিই, এই দেখো এই ম্যাটেরিয়াল এবং এই ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল, তার মানে এটাও ইনসুলেশন, এটাও ইনসুলেশন। কিন্তু এগুলি না থাকতো, তাহলে বৃষ্টি হলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সব শর্ট সার্কিট হয়ে যেত। এগুলি থাকায় বৃষ্টি উপর দিক দিয়ে পড়ার সময় এই ভিতরের জায়গা শুকনা থাকে, শুকনো থাকলে অনেক হাই ইনসুলেশন থাকে, বুঝছো। যে কোনো একটা সিরামিক ইনসুলেটর, সেটা যদি এরকম একেবারে এরকম মসৃণ হয়, তাহলে বৃষ্টিতে পানি পুরাটাকে ঢেকে শর্ট সার্কিট করে দেয় ইনসুলেশন। সেই জন্য এগুলি এরকম এরকম থাকে, এরকম থাকে, এরকম, যাতে হয় যে বৃষ্টি হওয়ার সময় এই নিচের তলটা শুকনা থাকে, এই তলটা শুকনো থাকে, এই তলটা শুকনো থাকে। আশা করি বুঝছো। ওকে। আহ কিন্তু এটাকে যেহেতু বলা হচ্ছে লো ওয়েল, তাহলে এটার সব জায়গায় তেল খুঁজে পাবে না, সব জায়গায় তেল খুঁজে পাবে না। এইটা একটু উপর থেকে একটা করে দিয়ে হতো, দেখো এখানে হচ্ছে গ্যাস ভেন্ট, মানে ওই যে স্পার্কিং হওয়ার সময় ওখানে কিন্তু গ্যাসিয়াস একটা তেলের একটা তৈরি হয়, এটা হলো তেলের লেভেল। এটা হচ্ছে ব্রিদার, ব্রিদার তো ট্রান্সফরমারে থাকে ওরকম আর কি। তো এইটা হলো
সার্কিট ব্রেকিং চেম্বার, এটা দেখাতে মানে ভুল দেখাচ্ছে। ডোন্ট থিঙ্ক যে এটাই হচ্ছে চেম্বার। এই অ্যারো বলতে এই জায়গাটা বোঝাচ্ছে। ওকে, এই অ্যারো দিয়ে এই অ্যারো দিয়ে এই গোটা জায়গাটাকে বোঝাচ্ছে। এটা ফিক্সড কন্টাক্ট, এটা মুভিং কন্টাক্ট। এটা এইখানকার চেম্বারটাকে বলতেছে সাপোর্টিং চেম্বার। অবভিয়াসলি শুধু একটুক আর একটুক না, এই যে এরপরে থেকে এই চেম্বারটাকে বোঝাচ্ছে তোমার হচ্ছে সাপোর্টিং চেম্বার। আচ্ছা, এখানে এটা হচ্ছে অপারেটিং রড, আর এটা হচ্ছে ড্রেন ভালভ, আর এটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে যে এরকম একটা দেওয়া আছে, তার মানে ওইদিকে একটা হ্যান্ডেল আছে। হ্যান্ডেলটা দিয়ে যদি তুমি রোটেট করাও তাহলে এটা ঘুরবে, এবং এটা ঘুরলে এটা যখন উপর দিকে উঠবে তখন এই পটটাকে চাপ দিয়ে এখানে নিয়ে কন্টাক্ট করে দিবে। আর যখন এটাকে উল্টা দিকে ঘোরাবা তখন এইটা টেনে যে এখানে নামাই নিয়ে আসবে। নিশ্চয়ই বুঝতে পারছো যে মেকানিজম। তো এখন এটা কি হাত দিয়ে করা সম্ভব কিনা? মূলত সুইচ গিয়ার নামটা ওখান থেকে আসে, যে এগুলি অনেক হেভি হয়, যে হাত দিয়ে এটা করা যায় না, আইদার মোটর দিয়ে করতে হয়, এবং মোটর টোটর আসার আগে এটা স্প্রিং এবং হচ্ছে গিয়ার দিয়ে করা হতো। সেই জন্য তখন তোমরা নিশ্চয়ই সরল যন্ত্রগুলি বুঝো, যে দেখবা যে বড় একটা মাস আছে, মাস মানে ওয়েট, এটা তোমার হয়তো 200-300 লোক লাগবে এটাকে উপরে টেনে উঠাইতে। কিন্তু দেখবা যে চেইন আর পুলি দিয়ে দেখবা এরকম এরকম করে টেনে টেনে বারবার একটু করে টানছে একটা লিভার, দেখবা এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কি করে উঠে? কারণ এই যে চেইন পুলির মধ্যে দুটো গিয়ার থাকে, একটা গিয়ারের দাঁত অনেকগুলি, আর একটা গিয়ারের দাঁত অনেক ছোট। তো যেটা তোমার হচ্ছে ছোট দাঁতের গিয়ার, সেই গিয়ারটাকে চেন দিয়ে টানে। তো ও হয়তো 100 বার ঘুরলে এটা হয়তো একবার ঘুরে, আর এটার সাথে এই মাছটা লাগানো, তখন এ একটুখানি উঠে যায়। তার মানে ওটাকে 100 বার টানলে এটা ধরো এক এক ঘুরলিতে উঠে। ধরো এটা 10 ঘুরলি দিলে হয়তো এটা আসমানে উঠে যাবে। তো ওটাকে 1000 বার ঘুরায়, চেনটাকে 1000 বার ঘুরায়। 1000 বার ঘোরালে তো এখানে ছোট্ট ছোট্ট করে টান দিতে হয়, তো ওইটা একজন মানুষ পারে। হুম। তো মূলত এটাকে সরল যন্ত্র বলছে। সেরকম তোমার এইখানে গিয়ার এবং তোমার হচ্ছে কি বলে এটাকে, আহ তোমার মানে মেকানিক্যাল যন্ত্রপাতির সাহায্যে এইটাকে এই এখানে টেনে আনা বা ওখানে ঢোকানো হয়। সেই জন্য এগুলির নাম সুইচ গিয়ার হয়েছিল। বাট ইউ নাও এই কাজগুলি করার জন্য মোটর আছে, আরো অটোমেটিক অনেক সিস্টেম আছে, এভাবে করা হয়। তো এই ছিল মোটামুটি তোমার ওয়েল সার্কিট ব্রেকারের ব্যাপারগুলি। কিন্তু চলে গেল, আবার একবার এক নজর দেখে নাও। এটা হচ্ছে একটা হচ্ছে বাল্ক ওয়েল বা পুরা তেলের দোকান থাকে, আর একটা হচ্ছে শুধু আর্কিং চেম্বারের মধ্যে থাকে। ওই আর্কিং চেম্বারের মধ্যে ওটা আবার দুই প্যারামিটারে আছে। আর যেটা হচ্ছে তোমার লো ওয়েল, সেটা কিন্তু এই যে অনেক ডিটেল, যদিও এখানে অনেক তেল দেখা যাচ্ছে, কিন্তু আর্কিং চেম্বার আলাদা করা, এটা হচ্ছে এটার সুবিধাটা। আর এই জিনিসটা কিন্তু অনেক বড় কোনো পট না। তোমার এই যে বাইরের দিকে যে তুমি এই যে এগুলি দেখতেছো, এটা দেখে বোঝা যায় যে এটা বুশিং টাইপের একটা চেম্বারের মধ্যে, এটা খুব বড় সড়ো কিছু না। এটা বড় সড়ো কিছু না, সে অনেক বড় যদি হতো তাহলে এটা অবশ্যই তোমার এর নাম আর তোমার এই লো ওয়েল হতো না। হ্যাঁ, এটার নাম অবশ্যই লো ওয়েল হতো না। সেই জন্য ওই যে আমি ওই ফিগারটাকে রেফার করতেছিলাম, যে যদি তুমি এইটা দেখো, সে এটা হয়তো এইটার চিন, এটার ছবি হয়তো এটা। তো অনেক বেশি কিছু না আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। থ্যাংক ইউ। হ্যাঁ, আপলোড করে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এখন চাইলে 10টায় করতে পারো, কিন্তু যদি আমার তো ওখানে সমস্যাটা হচ্ছে স্কুল খুললে সমস্যা। হ্যাঁ, স্কুল খুললে ওই সময় তোমার হচ্ছে আহ, সকাল সকালে নিতে হবে, বিকজ 10টার পরে ওই স্কুল ছুটি হয়, এবং আমাকে স্কুলে থেকে পিক করে বাসায় রেখে যেতে হয়। তারপর তো তখন ওই তোমার 10টা থেকে 11:30 ক্লাস নেওয়া সম্ভব না। অনলাইনে সেটা সম্ভব, ক্লাস তো ওই বাসায় বসেই করতেছে বাচ্চায়। ওকে, তোমরা চাইলে এটা করতে পারো মঙ্গলবার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ।